আমাদের আলোচনা সভার পরবর্তী বক্তা ডক্টর খাইবার আলী মিয়া স্যার। তিনি বর্তমানে কর্মরত রয়েছেন বহরমপুর গার্লস কলেজে। তার দীর্ঘ কর্মজীবন 26 বছরের কর্মজীবন। তার আগে বহরমপুর গার্লস কলেজের আগে তিনি দিনহাটা কলেজে 1 বছর চাকরি করেছেন। তার রিসার্চ এরিয়া হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ এবং তার বহু জার্নাল বই এগুলো প্রকাশিত হয়েছে। আমি জাস্ট কয়েকটি তার মধ্যে উল্লেখ করব। রুরাল ডেভেলপমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল তার মধ্যে একটি, ডিসেন্ট্রালাইজড ডেভেলপমেন্ট অ্যান্ড ওমেন তার মধ্যে একটি। এছাড়াও তার দীর্ঘ এডিটোরিয়াল এক্সপিরিয়েন্স রয়েছে। তিনি মেম্বার অফ এডিটোরিয়াল বোর্ড ফর দ্য পাবলিকেশন অফ প্রসিডিং অফ ইউজিসি স্পন্সর্ড ন্যাশনাল সেমিনার, তার এডিটোরিয়াল মেম্বার রয়েছে। তার সঙ্গে তিনি রয়েছেন publication of proceeding of UGC sponsored national seminar on women empowerment and rural development, তারও একজন গুরুত্বপূর্ণ মেম্বার রয়েছেন। এবং বহরমপুর গার্লস কলেজের ইন্টারডিসিপ্লিনারি যে এডিটেড ভলিউম আছে তারও তিনি এডিটোরিয়াল মেম্বার রয়েছেন। আমি স্যারকে তার মূল্যবান বক্তব্য শুরু করার আগে আমাদের ডিপার্টমেন্টের দুজন ছাত্রী স্যারকে বরণ করে নিচ্ছি। সম্মানীয় আজকের অনুষ্ঠানের সভাপতি এবং কলেজের অধ্যক্ষ মহাশয়, উপস্থিত রয়েছেন প্রফেসর পাশু, তার উপস্থিতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত রয়েছেন কলেজের অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং উপস্থিত রয়েছে ছাত্রছাত্রীরা, যাদেরকে কেন্দ্র করে আজকের এই আয়োজন। আমি মেয়েদের সংখ্যা বেশি দেখতে পাচ্ছি। এখানে উপস্থিত সবাইকে আমি যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি। কলেজের অর্থনীতি বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাকে আহ্বান করার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং একই সাথে সেই সুবাদে কলেজের এই মহত্বপূর্ণ কলেজের প্লাটিনাম জুবিলি তার বর্ষব্যাপী অনুষ্ঠানের আজকে অংশ, সেখানে উপস্থিত থাকতে পেরে, গুণীজনের মাঝে থাকতে পেরে গর্ববোধ করছি। আলোচনা চক্রের যে ক্ষেত্র নির্মাণ করা হচ্ছে তাকে ভিত্তি করে আমি আমার আলোচনার একটা শিরোনাম নির্ধারণ করেছি। আমি শিরোনামটা পড়ছি, দি প্র্যাকটিস অফ ডেমোক্রেসি and the working of development in India and the uncertainties, what goes wrong। এই বিষয়ভিত্তিক আলোচনা এবং আলোচনার ক্ষেত্রে থিওরি এবং এভিডেন্স, এবং সেই ক্ষেত্রে আমি বিভিন্ন প্রবক্তা, এক্সপার্ট গ্রুপ, তাদের ছত্রছায়ায় আশ্রয় নেওয়ার চেষ্টা করব। এই কারণে যে স্যার যে বিষয়ে বললেন আমার বক্তব্যের ধারা একই রকম, অবশ্যই উল্লেখের দাবি রাখে। অধ্যক্ষ মহাশয়া যে সূত্র বেঁধে দিয়েছেন এবং যে পথ নির্মাণ করেছেন অধ্যাপক বসু, সেই পথেই আমি হাঁটবার চেষ্টা করব। এবং ছত্রছায়ার কথা আমি এই কারণেই বলছি যে বিষয়ে যে অভিমুখ আমার আলোচনার,
তার বিরুদ্ধ মত রয়েছে, যুক্তি রয়েছে। ফলে অনেকের ছত্রছায়ায় আমি আশ্রয় নেবার চেষ্টা করব, এই কারণে যে নিজের বক্তব্যটাকে প্রতিষ্ঠিত করবার চেষ্টার লক্ষ্যে আমি একে একে অনেকগুলো প্রশ্ন উত্থাপন করব এবং সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর খোঁজবার চেষ্টা করব। এবং সবার আগে আমি একটা অতি সাধারণ প্রশ্নের অবতারণা করছি। সেই প্রশ্নটা হলো যে হোয়াট ইজ ডেমোক্রেসি? গণতন্ত্রটা কি? গণতন্ত্র হলো রুল বাই দ্য পিপল, জনগণের শাসন। মানে এই সাধারণ মানুষগুলো আছেন না, গরিব দুর্ব মানুষ, তাদেরও শাসন। ঠিক এই কথাটা যখন বলা হবে, ঠিক তখনই ওই সমাজের স্যার এতক্ষণ ধরে সাধারণ মানুষের কথাই বলেছেন, তারা চিৎকার করে উঠবে, হুররে, ইউরে। আমরা পেয়েছি এই চিৎকার এবং আনন্দ উচ্ছ্বাস। এর কারণ কি? এর কারণ হলো যে ডেমোক্রেসি হলো যে সেট অফ আইডিয়াস এন্ড সিস্টেম অফ রুলস, অনেকগুলো ইতিবাচক ভাবনার সমন্বিত রূপ। এবং একই সাথে ডেমোক্রেসি হলো বিধি ব্যবস্থা, নিয়ম ব্যবস্থা, আইন ভিত্তিক ব্যবস্থা। এবং একই সাথে ডেমোক্রেসি হলো সিদ্ধান্ত গ্রহণের একটা পদ্ধতি, ইতিবাচক পদ্ধতি, প্রক্রিয়া, যেখানে all have their equal rights to have a say। এখানে যারা বসে আছেন, এমনকি পেছনে, একেবারে পেছনের বেঞ্চটার পেছনে, যেখানে বেঞ্চ নেই সেখানে যারা বসে আছেন, অর্থাৎ মাটিতে বসে আছেন, মেঝেতে বসে আছেন, তারা উঠে দাঁড়িয়ে বলবেন আমারও কিছু বলার আছে। তিনি ইয়েস বা নো বলুন, সেটাও কাউন্টেড হবে। এটাই ডেমোক্রেসির সাব্যস্ত। 2 নম্বর প্রশ্ন আমি যাব। 2 নম্বর প্রশ্নটি হল হোয়াট ইজ ডেভেলপমেন্ট? এই ডেভেলপমেন্ট শব্দটার অর্থ করতে গিয়ে আসলে আমি প্রকৃত ডেভেলপমেন্ট করতে যা বোঝাই সেটাকেই বোঝানোর চেষ্টা করব, যার ভিত্তিতে সমাজের কোনো একটা নির্দিষ্ট অংশ, এমনকি সমাজের কোনো একটা জনগোষ্ঠী, ক্ষুদ্র একটা জনগোষ্ঠী, কেউই বঞ্চিত থাকবে না। ডেভেলপমেন্ট বলতে যখন এই কথাটা বোঝায়, তখন আমরা কনভিন্সড হই যে আসলে ডেভেলপমেন্ট হলো রিয়াল ডেভেলপমেন্ট। রিয়াল ডেভেলপমেন্ট হলো এমন যা সামগ্রিক সমাজের উপর তার সুফল ছড়াতে চায়। এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র অর্থনৈতিক উন্নতি, ইকোনমিক ডেভেলপমেন্ট, স্বাস্থ্যের উন্নতি, শিক্ষার উন্নতি, এগুলোই শুধুমাত্র ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট শব্দটা এর বাইরে মানুষের জীবনের যে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ক্ষেত্র রয়েছে, সেগুলোকেও ডেভেলপমেন্ট শব্দটা আলোকিত করতে চায়। সেই ক্ষেত্রগুলো কি? সেই ক্ষেত্রগুলো হলো যেমন আর্থসামাজিক ন্যায় বিচার, রাজনৈতিক স্বাধীনতা, সাম্য, মানুষের অধিকার, সামাজিক নিরাপত্তা এবং গ্রেটার হিউম্যান ডিগনিটি। এমন একটা সমাজ সৃষ্টি করতে চায় যে সমাজের মধ্যে এমনকি সাধারণ মানুষ সম্মান নিয়ে বাঁচতে পারবে। ফলে ডেভেলপমেন্ট বলতে জিডিপি গ্রোথ নয়। ডেভেলপমেন্ট হলো, সাধারণ কথাগুলো আমি বলছি, ডেভেলপমেন্ট হলো যে গ্রোথ সমাজের সব মানুষের, গ্রোথ অফ অ্যাবিলিটি, যে ক্ষমতা সৃষ্টির মধ্য দিয়ে, বৃদ্ধির মধ্য দিয়ে সমাজের এমনকি পিছিয়ে পড়া মানুষ তারা নিজের জীবনের যে ন্যূনতম চাহিদা সেটা পূরণ করতে সক্ষম হবে। এই কথাগুলো যখন আমরা বলছি,
তখন আমরা যেন ভুলেই যাই, আমি কোথায় ভুলে গেছিলাম যে আসলে আমি ডেভেলপমেন্টের কথা বলছি নাকি ডেমোক্রেসির কথা বলছি। আমি বোঝাতে চাইছি যে এখানে কিন্তু ডেভেলপমেন্ট এবং ডেমোক্রেসির মধ্যে একটা অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক রয়েছে, একে অপরের পরিপূরক। এরপর আমি 3 নম্বর প্রশ্নে যাব। 3 নম্বর প্রশ্নটা খানিকটা অদ্ভুত ধরনের। প্রশ্নটা এটাই যে আসলে সমাজের জন্য, আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য ডেভেলপমেন্ট এবং ডেমোক্রেসি কেন প্রয়োজন। এর একটা সহজ উত্তর, সাদামাটা উত্তর আমরা দিতে পারি। সেই সাদামাটা উত্তরটা হলো আসলে ডেমোক্রেসি এবং ডেভেলপমেন্ট ন্যায়কে প্রতিষ্ঠা করতে চায়। আর এর উল্টোটা, তার নাম যদি আমরা বলি কর্তৃত্ববাদ, ডিক্টেটরশিপ, একনায়কতন্ত্র, সে কিন্তু অন্যায়টাকে ন্যায় পরিণত করতে চায় এবং সেই অন্যায়ের পক্ষে জোরালো যুক্তি দেখাতে চায়। এবারে গণতন্ত্র এবং উন্নয়ন এর উল্টোটা, এর বিপরীত মেরুতে অবস্থান করে যে বিষয়টা, সেই বিষয়টা বোঝানোর জন্য, বলার জন্য বিশেষ করে ছাত্রছাত্রীদের আমি একটা উদাহরণ দেব এবং ছাত্রছাত্রীদের এই বইটা দেখাবো। এই বইটাই হচ্ছে উদাহরণ। টাইটেলটা হচ্ছে দ্যাট ওয়াজ দাখা, রিটেন বাই স্ট্যানিস্লাভ জ্যামেটনিক। বইটি 2003 সালে পাবলিশ হয়। বইটি যারা পাবলিশ করেছিলেন, প্রেসিডেন্ট কমিটি ইন্টারন্যাশনাল দি দাখাও, তিনি তার প্রিফেস অফ দি বুক সেখানে লিখছেন যে এই অথর হলেন কনসেন্ট্রেশন ক্যাম্প সার্ভাইভার অ্যান্ড ট্রেন হিস্টোরিয়ান। এই বইটা পড়ে আমি দেখেছি যে কিছু কালেকশনের মধ্যে সম্ভবত শ্রেষ্ঠ বলা যাবে যে ইতিহাস কাকে বলে, ইতিহাস কেমন ভাবে কথা বলে, ঐতিহাসিক কেমন হতে পারে, এই বইটাই তার প্রমাণ। জার্মানির মিউনিখে পরের স্টেশন দাখাও, হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প। সেই কনসেন্ট্রেশন ক্যাম্পের লাইব্রেরি থেকে এটা আমার সংগৃহীত। তো প্রতি মুহূর্ত, প্রতি মিনিট জ্যামেটনিকের জন্য মৃত্যু অপেক্ষা করছে। গ্যাস চেম্বারের ওয়েটিং রুম অপেক্ষা করছে, ওয়েটিং রুমের পাশে গ্যাস চেম্বার অপেক্ষা করছে, যেখানে জ্যামেটনিকের শরীরটা এক মুহূর্তে ডেড বডিতে পরিণত হবে। আর তার সংলগ্ন চুল্লি, সারিবদ্ধ চুল্লি অপেক্ষা করছে, যে চুল্লিতে এক মুহূর্তে, ইলেকট্রিক চুল্লি, ওই শরীরটা ছাইয়ে পরিণত হবে। এরকম একজন মানুষ আকস্মিক ভাবে যিনি বেঁচে যান 1945, তারই লেখা বই। সেই মানুষটি স্ট্যানিস্লাভ জ্যামেটনিক। তিনি বলছেন যে হিটলার, আমি গণতন্ত্রের উল্টো পিঠটা কি, তা কতটা চরম হতে পারে, কতটা হিংস্র হতে পারে, কতটা ভয়াবহ হতে পারে, সেটাকে বোঝানোর জন্যই এই কথাগুলো বলছি। জ্যামেটনিক বলছেন যে হিটলারের সন্ত্রাস স্বীকৃতি পেল একটা ডিগ্রির মধ্য দিয়ে। সেই ডিগ্রিটার নাম হচ্ছে ডিগ্রি ফর দি প্রোটেকশন অফ দি পিপল অ্যান্ড দি স্টেট। যে ডিগ্রিটার অর্থ হলো যে হিটলার যা করেছেন দেশের মানুষের জন্য এবং দেশের জন্য করেছেন, হিটলারের কোনো দোষ নেই। কথাটা হলো এমন। জ্যামেটনিক বলছেন যে ওই কনসেন্ট্রেশন ক্যাম্প হচ্ছে স্পন্টেনিয়াস। Why?
স্বাভাবিক গতিতে এরকম একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের উৎপত্তি ঘটেছে। জ্যামিতিক বলছেন যে ওই কনসেন্ট্রেশন ক্যাম্পের পেছনে যে একটা ঐতিহাসিক পরিস্থিতি, সেটা ছিল সব থেকে বেশি ভয়াবহ এবং ধ্বংসাত্মক। আমরা বলতে চাইছি যে এটাই হলো গণতন্ত্রের উল্টো পিঠ। বইটির একটা চ্যাপ্টার আছে শেষের দিকে, মেডিকেল এক্সপেরিমেন্টস অন প্রিজনার্স। যখন তখন কোনো একটা মানুষকে মেরে ফেলা হতো, সেই মানুষটির ফলস ডেথ সার্টিফিকেট, ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যু করা হতো। তারপর মানুষটির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে কেটে নেওয়া হতো, তারপর সেই অঙ্গ প্রত্যঙ্গের উপর মেডিকেল এক্সপেরিমেন্ট। আমরা বলতে চাইছি এর নাম ডিক্টেটরশিপ, এবং এই ডিক্টেটরশিপ গণতন্ত্রকে, মানুষের স্বাধীনতাকে নির্মূল করতে চায়। আর যে বিষয়ে আমরা আলোচনা করছি, ডেভেলপমেন্ট এবং ডেমোক্রেসি, তা স্বাধীনতা জনতার উৎসগুলোকে নির্মূল করতে চায়, একই সাথে নির্মূল করতে চায় স্বৈরাচারকে, অনেক কথা বলেছেন, দারিদ্রকে, স্বৈরাচারকে এবং দারিদ্রকে একই সাথে। তো এই সম্পর্কে বলবার পর আমি 4 নম্বর প্রশ্নে যাব এবং সেই প্রশ্নের উত্তর খোঁজবার চেষ্টা করব। 4 নম্বর প্রশ্ন হলো যে স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষে ডেভেলপমেন্ট এবং ডেমোক্রেসি আমাদের অভিজ্ঞতা কি? দুটো উপলব্ধির ভিত্তিতে আমি এই প্রশ্নের উত্তর খোঁজবার চেষ্টা করব। উপলব্ধিটা হলো এই যে যা রিয়াল ডেভেলপমেন্ট তা ডেমোক্রেসিকে প্রমোট করে, আর যা রিয়াল ডেমোক্রেসি তা ডেভেলপমেন্টকে প্রমোট করে। এই প্রশ্নের উত্তর খোঁজবার জন্য বুঝতে গিয়ে আমি দুটো প্রশ্নের অবতারণা করব। আমার মনে হয় এই দুটো প্রশ্ন খুবই এক্সাইটিং প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে ডেমোক্রেসি ভারতবর্ষকে কি দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভারতবর্ষ ডেমোক্রেসিকে কি দিয়েছে। প্রথম প্রশ্নের ক্ষেত্রে এই কথা বলা যেতে পারে যে ডেমোক্রেসি সেটা একটা আইডিয়া, একটা মডেল, তার পক্ষে কি দেওয়া সম্ভব। আসলে ডেমোক্রেসি কি দেবে সেটা তো নির্ভর করবে ভারতীয় সমাজের উপর। ভারতবর্ষের সমাজ কতটা গণতান্ত্রিক তার উপর তো নির্ভর করবে যে গণতন্ত্রের সুফল ভারতবর্ষের মানুষ কতটা পাবেন কি পাবেন না। এই কথা যেমন আমরা মানি, পাশাপাশি আরেকটি কথা আমাদের মানতে হবে, সেটা হলো এই যে ভারতীয় গণতন্ত্র প্র্যাকটিস অফ কনস্টিটিউশনাল ডেমোক্রেসি একটা বড় সুযোগ উপহার দিয়েছে ভারতবর্ষকে। প্র্যাকটিস অফ কনস্টিটিউশনাল ডেমোক্রেসি সুযোগ ভারতবর্ষের সামনে, ভারতবর্ষকে, ভারতবর্ষের মানুষকে উপহার দিয়েছে। এটা আমাদের মানতেই হবে। তো দ্বিতীয় প্রশ্ন, যে প্রশ্নটি হচ্ছে যে ইন্ডিয়া ডেমোক্রেসিকে কি দিয়েছে, ইন্ডিয়া ডেমোক্রেসির জন্য কি করেছে। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আমি খানিকটা বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করব। সেখানে একটা প্রশ্ন আসে যে আসলে ভারতবাসীরা অবশ্যই গণতন্ত্রকে দেশের জন্য উপযুক্ত মনে করে এবং ডেমোক্রেসিকে পছন্দ করে। সেখানে প্রশ্নটা আসে আসলে ভারতবাসীরা গণতন্ত্রের কি পছন্দ করে। উত্তরটা এমন ভাবে দেওয়া যেতে পারে যে আসলে ডেমোক্রেসিকে পছন্দ করে এবং ডেমোক্রেসি আইডিয়াটাকে পছন্দ করে এবং ইনস্টিটিউশনাল ফর্ম অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের যে প্রাতিষ্ঠানিক সেটাকে পছন্দ করে। কিন্তু ভালো লাগা আর পছন্দ করা এটাই তো শেষ কথা নয়। প্রশ্ন হলো যে এই গণতান্ত্রিক যে প্রাতিষ্ঠানিক রূপ এবং আইডিয়া, এটাকে বাস্তবায়িত করবার জন্য, এর বাস্তবায়নের লক্ষ্যে
ভারতবর্ষের মানুষের সক্রিয়তা কতখানি এ পর্যন্ত সংগঠিত হয়েছে। যখন আমরা এই কথাটা বলি তখন পাশাপাশি আরেকটি প্রশ্ন এসে যায় যে আসলে এর জন্য তো দরকার একটা পরিবেশ, যেটা গণতান্ত্রিক পরিবেশ। যখন গণতান্ত্রিক পরিবেশের কথা বলি তখন কিন্তু সেই শব্দটা ডেভেলপমেন্টকে রিলেট করে, উন্নয়নকে রিলেট করে। তো এরপরে আমাদের আরেকটি বড় প্রশ্ন হলো যে এই যে আমরা তারা এবং তাদের এই শব্দগুলো প্রয়োগ করছি, এই তারা এবং তাদের এরা কারা? এরা কি সমাজের একটা ক্ষুদ্র অংশ? আর বৃহৎ অংশের গণতন্ত্রের সাথে, গণতান্ত্রিক ব্যবস্থার সাথে, গণতন্ত্রের কার্যকারিতার সাথে কোনো সম্পর্ক নেই, তারা খোঁজ রাখেন না, কিংবা তাদের সক্রিয়তার কোনো জায়গা নেই, কোনো স্থান নেই। তো এই ক্ষেত্রে আরেকটি কথা উল্লেখ করা যেতে পারে যে ভারতবর্ষের মধ্যে এবং ভারতবর্ষের বাইরে অনেক মানুষ আছে যারা সত্যিকারে গণতন্ত্র প্রিয় মানুষ। তারা গণতান্ত্রিক ব্যবস্থার, ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থার সঠিক কার্যকারিতার প্রশ্নে কতগুলো পূর্ব শর্তের কথা বলে, প্রিকন্ডিশনের কথা বলে। পূর্ব শর্তগুলো কি? যে পূর্ব শর্তগুলো পরিপূরণের মধ্য দিয়েই গণতান্ত্রিক সমাজ সৃষ্টি সম্ভব। সেই গণতান্ত্রিক সমাজের মধ্যেই শুধুমাত্র গণতান্ত্রিক মানুষের প্রকৃত অর্থে গণতান্ত্রিক হয়ে ওঠা সম্ভব, এবং তার মধ্য দিয়েই গণতন্ত্রের যে সফলতা, সেই সফলতা আনয়ন করা সম্ভব। কিন্তু সেই সব গণতন্ত্র প্রিয় মানুষরা যারা পূর্ব শর্তের কথা বলে, তারা পাশাপাশি এই কথা বলে যে ভারতবর্ষের মধ্যে সেই পূর্ব শর্তগুলোর পরিপূরণ, এবং দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলোতে সেই পূর্ব শর্তের পরিপূরণ আজ পর্যন্ত ঘটেনি। SDSA, State of Democracy in South Asia, SDSA টিম, যেটা একটা রিপোর্ট 2008 সালে প্রকাশিত হয়, সেই রিপোর্টের মধ্যে বলছেন যে গণতন্ত্র শব্দটিকে নেগেটিভ টার্ম হিসেবে দেখতে চান সাউথ এশিয়ার বিভিন্ন দেশগুলোতে খুব কম সংখ্যক মানুষ তারা ডেমোক্রেসি এই টার্মটাকে নেগেটিভ অর্থে ব্যবহার করতে চান, দেখতে চান। এই সংখ্যা হচ্ছে বাংলাদেশে 2%, ইন্ডিয়াতে একটু বেশি 7%, নেপালে 9%, পাকিস্তানে 8%, শ্রীলঙ্কাতে 1%। এটা ঠিক যে সমর্থন, গণতন্ত্রের প্রতি সমর্থন, গণতন্ত্র এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি যে এটাকে পছন্দ করা না পছন্দ করা, আমরা পছন্দ করার বিষয়টিকে অনেকখানি পিছনে ফেলে এগিয়ে যায়। যখন মানুষ গণতন্ত্রকে, ডেমোক্রেসিকে সমর্থন করছে, পছন্দ করা, আমি বোঝাতে চাইছি ছাত্রছাত্রীদের পছন্দ করা আর সমর্থন করা, এই দুইয়ের মধ্যে তফাৎটা, ফারাকটা কতখানি। এবারে SDSA টিম 2008 সালে তারা বলছেন যে গণতন্ত্রের গ্রহণযোগ্যতা এবং ভারতবর্ষের মধ্যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, তার প্রতি ভারতবর্ষের মানুষের জোরালো মত তারা কিন্তু লক্ষ্য করেছে। এবং ছাত্রছাত্রীরা এই কথাটা একটু ভালো করে শুনবার চেষ্টা করবে তোমরা। সেটা হচ্ছে এলিটদের মধ্যে, সাউথ এশীয় রাষ্ট্রগুলোর মধ্যে এলিটদের মধ্যে এই সমর্থনটা বেশি। আবার মহিলাদের থেকে পুরুষদের সমর্থন দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলোর মধ্যে কতগুলো রাষ্ট্র বেশি? সেই রাষ্ট্রগুলো হচ্ছে বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তান। আবার গ্রামাঞ্চলের মানুষদের সমর্থনের থেকে শহরাঞ্চলের মানুষদের সমর্থন গণতন্ত্রের প্রতি বেশি, তা কিন্তু কতগুলো রাষ্ট্রের মধ্যে। সেই রাষ্ট্রগুলো হচ্ছে
বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। আবার নেপাল এবং ভারতবর্ষের মধ্যে গ্রামীণ এলাকার গ্রামীণ মানুষদের সমর্থন গণতন্ত্রের প্রতি বেশি। এটা আমাদের শুনতে ভালো লাগে। তো এই ক্ষেত্রে আমি তিনটে বিষয় উল্লেখ করছি, উল্লেখ করা হয়েছে এরকম রিলেটেড তিনটে বিষয়। প্রথম বিষয়টা হলো যে ডেমোক্রেসি অ্যাজ এন আইডিয়া। দ্বিতীয় বিষয়টি হলো ইনস্টিটিউশনাল ফর্ম অফ ডেমোক্রেসি। তৃতীয় বিষয়টি হলো কালচার অফ ডেমোক্রেসি। কালচার অফ ডেমোক্রেসি, কালচার অফ ডেমোক্রেসি। প্রথম যে দুটো বিষয়, সেই দুটো বিষয়ের প্রতি সক্রিয় সমর্থন গণতান্ত্রিক ব্যবস্থায় যে গণতন্ত্রীকরণ প্রক্রিয়া, ডেমোক্রেটাইজেশন প্রসেস, সেটাকে শক্তিশালী করে এবং এটা কোন একটি দেশের ভবিষ্যতের পক্ষে ভালো, এই মত পোষণ করেছেন এসডিএস ওই রিসার্চ টিম। কিন্তু দুঃখের কথা হলো যে সাউথ এশীয় রাষ্ট্রগুলোতে এবং ভারতবর্ষের মধ্যে এই যে সক্রিয়তা, এই দুটোর প্রতি সক্রিয় সমর্থন, শুধুমাত্র সমর্থন নয়, সেটা কিন্তু খুবই সীমায়িত। এসডিএস এর টিম এটা লক্ষ্য করেছে। তৃতীয় বিষয়টি হলো যে কালচারাল ডেমোক্রেসি, প্রাত্যহিক জীবনে গণতন্ত্রের চর্চা। আমরা কথা বলছি ভারতবর্ষের মানুষ কতটা করবার সুযোগ লাভ করে, বিশেষ করে প্রান্তিক শ্রেণীর মানুষ যারা। সমাজে কি এমনটা হয় যে দুজন যখন কথা বলি তখন আমি কি ভাবি যে আমার বলার ভাষাটা কেমন হবে এবং স্বরমাত্রা কেমন হবে। স্যারের সাথে আমি কথা বলছি, ওই ম্যাডামের শোনার তো প্রয়োজন নেই, ফলে স্বরমাত্রাটা কেমন হবে, আমি সেই স্বরে কথা বলবো যা ম্যাডামকে ডিস্টার্ব করবে। এটা তো অনেক দূরের কথা। আমরা কি এগুলো ভাবি? আমি ভারতীয় সমাজের মধ্যে গণতান্ত্রিক চর্চার কথা বলছি, প্রাত্যহিক জীবন প্রতিদিন আমরা, সেখানে আমরা কতটা পিছিয়ে আছি। এসডিএস টিম তারা দেখেছেন সদস্যরা যে ভারতবর্ষের মধ্যে 46% মানুষ, ছেলেমেয়েরা একটু ভালো করে শুনবে, স্যার ওয়ার্নিং দিয়েছেন, আমার ওয়ার্নিং দেওয়ার দরকার নেই। আমি মনে করি সব থেকে বেশি পড়তে হবে, তার থেকে বেশি লিখতে হবে, তার থেকে বেশি ইত্যাদি ইত্যাদি, সব থেকে বেশি শুনতে হবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে এসডিএস এর টিম ভারতবর্ষের মধ্যে লক্ষ্য করেছেন যে 46% মানুষ অনলি তারা মনে করেন যে গণতন্ত্র বলতে তাদেরকেই বোঝায়। বাকি 54% মানুষ তারা কোথায় গেল? আমি বলতে চাইছি যে ডেমোক্রেটিক কালচারের প্রশ্নে আমরা অনেক পিছিয়ে, এবং সেই কারণে আশুতোষ ভার্সলি বিখ্যাত সমাজতাত্ত্বিক তিনি বলেছেন যে ভারতবর্ষের মধ্যে গণতন্ত্র আছে, গরিব মানুষ যেমন গণতন্ত্র তেমন, পুয়ার ডেমোক্রেসি, পুয়ার ডেমোক্রেসি। তো আমার মনে হয় যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যেখানে গণতন্ত্রের চর্চা হয়, এটা মানতেই হবে, সেখানে মানুষ যা প্র্যাকটিস করে তা ভিত্তিক আইন, আর আমাদের দেশে, আমাদের মতন দেশে, বিশেষত সাউথ এশিয়াতে আইন হচ্ছে ডাইরেক্টিভস, আইন হচ্ছে নির্দেশাবলী। এবং এটা যখন ঘটে তখন যা ঘটে সেই কথাগুলো আমি একে একে বলছি, যে কনস্টিটিউশনাল ডিজাইন ডাজ নট প্রমোট দ্য প্রমিসেস অফ ডেমোক্রেসি। এটা যখন ঘটে তখন একটা গ্যাপ তৈরি হয়। গ্যাপটা কিসের মধ্যে? আইনের মধ্যে যা আছে, সংবিধানের মধ্যে যা আছে, তার সাথে সমাজের মধ্যে যেটা করছে, এই দুইয়ের মধ্যে একটা বড় ব্যবধান
এই ব্যবধান যখন ঘটে এবং ভারতীয় সমাজের মধ্যে যখন এটা ঘটে, তখন ভারতীয় সমাজের মধ্যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়। সেই পরিস্থিতি ভারতবর্ষের মানুষদের, বিশেষ করে একটা শ্রেণীর মানুষদের যারা সংখ্যায় বেশি, তাদের অবিশ্বাস কিংবা স্বল্প বিশ্বাস, অল্প একটু বিশ্বাস আছে গণতন্ত্রের প্রতি, এটা ঘটে, এর উৎপত্তি ঘটে। এবং এই পরিস্থিতি কিন্তু মনে রাখতে হবে যে পার্টিসিপেটরি ডেমোক্রেসি সেটাকে জোরালো আঘাত করে। এবং এর ফলে যেটা ঘটে সেটা হচ্ছে এই যে নির্বাচনমূলক রাজনীতির প্রতি ভারতবর্ষের মানুষের বা প্রত্যেকটি সমাজের মানুষের অসন্তোষ বাড়তে থাকে। ভারতীয় সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে আমরা সেটাই কিন্তু দেখতে পাই যে অনেক গণতন্ত্রপ্রিয় মানুষ কিন্তু গণতন্ত্রের পরিসর না পেয়ে তারা বাইরে গিয়ে একটা অ্যাসোসিয়েশন গঠন করছে, একটা সংগঠন গঠন করছে, সেখানে নিজেরা কথা বলার জন্য একটা স্পেস তৈরি করবার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের মধ্যেও এই ঘটনাগুলো রয়েছে এবং আমরা নিশ্চিত করে বলতে পারি, অনুমান করতে পারি সেটা হচ্ছে গণতান্ত্রিক স্পেস না পাওয়ার জন্য কিন্তু ভারতবর্ষের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে। একটা কথা মনে রাখতেই হবে যে ডেমোক্রেসি কিন্তু কুইনাইন ট্যাবলেট নয় বা কোনো যান্ত্রিক ব্যবস্থা নয়, কুইনাইন ট্যাবলেট যা ম্যালেরিয়ার পেশেন্টকে সারিয়ে তুলবে। এই কথাগুলো বলবার পর আমি 5 নম্বর প্রশ্নে যাব এবং 5 নম্বর প্রশ্ন ভিত্তিক উত্তর খোঁজবার চেষ্টা করব এবং ছাত্রছাত্রীদের একটু ধৈর্য, আমি একটু স্পেশাল অ্যাটেনশন ঠিক করব। 5 নম্বর প্রশ্নটা হলো যে বর্তমান ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থা ও উন্নয়নের ছবিটা কেমন? গণতন্ত্র এবং উন্নয়নের জার্নিটা কতটা সম্পূর্ণ? স্বাধীনতার একদিন পরে আমি যদি বলি অসম্পূর্ণ। কারণ কি? এই জার্নিতে স্যার বলেছেন বারবার, ভারতবর্ষের বিপুল সংখ্যক মানুষকে উপেক্ষা করা হয়েছে, সেমলি উপেক্ষা করা হয়েছে এবং প্রকৃত উন্নয়নকে বাদ দিয়ে মডার্নাইজেশনের পথে হেঁটেছে ভারতীয় সমাজ। এবং তার ফলে সমস্যা। অমর্ত্য সেন ডেভেলপমেন্ট এবং ডেমোক্রেসির মধ্যে একটা সুন্দর সম্পর্ক নির্মাণ করেছেন এবং তিনি বলেছেন যে স্বাধীনতার ব্যক্তি হলো ডেভেলপমেন্ট, স্বাধীনতার ব্যক্তি হলো ডেভেলপমেন্ট। এখন প্রশ্ন হলো স্বাধীনতাকে কি? অমর্ত্য সেন বলছেন যে স্বাধীনতা হলো কিছু করা বা কিছু হওয়ার চেষ্টা করা এবং এই কিছু করতে পারার চেষ্টা করা, সেই পথে যা প্রয়োজন সেটা হচ্ছে ক্যাপাসিটি। এবারে ক্যাপাসিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে যখন সমস্যা দেখা দেয় তখনই বিপত্তি ঘটে এবং সেই বিপত্তি বঞ্চনা থেকে আসে, যার নাম ক্যাপাসিটি ডিপ্রাইভেশন। তো এখানে প্রশ্ন হচ্ছে, আমি আরেকটি প্রশ্ন, একই ধরনের প্রশ্ন করছি, এই যে এই তারা শব্দটা আমি ব্যবহার করলাম সম্ভবত, এই তারাকে খুঁজতে বা তাদের খুঁজতে আমি একটু পল ডেভিড 1977 সালে তিনি একটা বক্তব্যের উপস্থাপনা করেছেন, আমি তার সাহায্য দেওয়ার চেষ্টা করব। তিনি বলেছেন এই মানুষগুলো হলেন অদৃশ্য, অস্পষ্ট, অসংগঠিত, এই মানুষগুলো যারা মার্জিনালাইজড। রবার্ট চেম্বার্স নামটা মনে করতে আমার সময় লাগবে। রবার্ট চেম্বার্স তার একটা বিখ্যাত বই 1983 সালে পাবলিশ হয়েছিল, যে বইটির মধ্য দিয়ে চেম্বার্স তিনি ডেভেলপমেন্ট স্টাডিজের একটা দিক খুলে দিয়েছিলেন। বইটির টাইটেল হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট পুটিং দ্য লাস্ট ফার্স্ট। সব থেকে পিছনে যারা উন্নতি যদি চাও তাদেরকে সামনের সারিতে নিয়ে
এসো। বইটিটা তো তিনিও বলেছেন যে এই মানুষগুলো হলো বলেন পুয়ার, রেসিডুয়াল, লাস্ট ইন দ্য লাইন, ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড, চোখেই দেখা যায় না। ডেভিড, আমি নামটা বললাম পল ডেভিড। পল ডেভিড যাদেরকে বলছেন অদৃশ্য, অস্পষ্ট, বুঝলেও যার দেখা মেলা হয়। এই বিষয়টিকে খানিকটা বিশ্লেষণ করার জন্য আমি একটা উদাহরণ দেব যে এই অদৃশ্য মানুষগুলো কারা। এমনকি যাদের অনেক কিছু পাওয়ার কথা ছিল, তারা কিছু পায়নি। এই ক্ষেত্রে আমি বিখ্যাত জার্নালিস্ট, প্রবীণ জার্নালিস্ট পি সাইনাথের লেখা বই দ্য লাস্ট হিরোজ, ফুট সোলজার্স অফ ইন্ডিয়াস ফ্রিডম, 2002 থেকে 2022 সাল পর্যন্ত একটা টিম পি সাইনাথের নেতৃত্বে গোটা ভারতবর্ষ খুঁজে বেরিয়েছেন তারা যে এখন পর্যন্ত কোন ফ্রিডম ফাইটাররা বেঁচে আছেন যাদের খোঁজ কেউ করেন না, খুঁজে বেরিয়েছে। 2002 সালে সেই বইটির মধ্যে, যে বইটির নাম শিরোনাম আমি উল্লেখ করলাম, সেই বইটির মধ্যে পি সাইনাথ উল্লেখ করছেন একটি মানুষের কথা আমি উল্লেখ করছি। তার নাম হচ্ছে উড়িষ্যার দিমাতি দে সালিয়া। দিমাতি দে সালিয়া সবর কমিউনিটির মানুষ। সালিয়ানের বয়স যখন, দিমাতি দেয়ের বয়স যখন ছোট, ব্রিটিশের পুলিশ তার বাবাকে গুলি করে হত্যা করল। লুটিয়ে পড়লেন বাবা। চোখের সামনে দিমাতি দে দেখছেন যে বাবা কিভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। 2002 সাল, 90 বছর বয়স দিমাতি দে। দিমাতি দেয়ের এই ন্যারেটিভস আমি বহুবার পড়েছি। ছোট্ট করে একটু বাবার সময় নেব ছাত্রছাত্রীরা। মৃণাল বাবু, অধ্যাপক মৃণাল চক্রবর্তী, বিশিষ্ট মানুষ, তিনি বাড়িতে এসছেন, তাকে এই দিমাতি দে সালিয়া তার গল্প পড়ে শোনাচ্ছি। ঠিক এইরকম বাকরুদ্ধ হয়ে গেছি আমি। মৃণালবাবুকে বললাম যে দাদা সরি, একটু সময় নেব, আর একবার করে শোনাবো আপনাকে, কেউ করতে পারবে না। দিমাতি দে সালিয়া 2002 সাল পি সাইনাথের নেতৃত্বে একটা টিম তাকে খুঁজে তার বাড়িতে উপস্থিত। দেখছেন যে শতচ্ছিন্ন একটা শাড়ি পরা একজন মহিলা, সামনে দাঁত ভেঙে গেছে, মাটিতে বসে শিশুর মতো হাসছেন। পি সাইনাথ বলছেন যে মানুষরা দেবতা, জীবনে কোনো প্রত্যাশা নেই। এই মানুষটি জীবনের কোনো প্রত্যাশা ছিল না। জীবনের শেষ প্রান্তে অনেক আলাপচারিতার পর সেই টিমের মধ্যে একজন হিস্টোরিয়ানও ছিলেন। যখন সন্ধ্যেবেলা এক্সইউভি গাড়িতে ফিরছেন, গাড়িতে কারুর মুখে কথা নেই, অনেকের চোখে জল। পি সাইনাথ তিনি ভাবছেন আমি এখন কি করতে পারি, আমি তো বই লিখব, দিমাতি দে সালিয়ান সম্পর্কে আমি কি লিখব। মানসিক যন্ত্রণায় বিধ্বস্ত হয়ে পি সাইনাথ একটা কবিতা লিখতে শুরু করলেন। সেই বইটির শেষে অ্যানেক্সার হিসেবে সেই কবিতাটা আছে। আমি ছেলে মেয়েদের সাজেস্ট করব বইটি পড়বে এবং সংগ্রহ করবে। ওই কাকে বলে দেখতে পাবে।
তো 2022 সাল সেই টিম 20 বছর পর দিমাতি দেয়ের বাড়িতে দ্বিতীয়বার গেছে। দিমাতি দে নেই, মারা গেছে। গাড়িটা পৌঁছল দিমাতি দেয়ের বাড়ির সামনে, সব মানুষগুলো পালিয়ে যাচ্ছে। ব্যাপার কি, সবাইকে ওই টিম যখন আশ্বস্ত করলেন, সবাই ফিরে এসে একজন বলছেন যে বাবু বুঝলেন, আমরা আপনাদের ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ভাবছিলাম। বুঝলেন বাবু, এই ফরেস্ট ডিপার্টমেন্টের লোকগুলো আমাদের যা অত্যাচার করে না, ঠিক ব্রিটিশরা যেমন আমাদের উপর অত্যাচার করত, ঠিক ব্রিটিশরা যেমন আমাদের উপর অত্যাচার করত স্বাধীন ভারত। ওয়ার্ল্ড ব্যাংক 2021 SDR এর নিরিখে আমি একটা পরিসংখ্যান উল্লেখ করব। ভারতবর্ষে দারিদ্র্যের হার 22.5%, চীনে 0.5, আর ওয়ার্ল্ড রেট হচ্ছে 9.3%। আমরা কত পিছিয়ে? ইন্ডিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট রিপোর্ট 2018, রাইজিং ইনইকুয়ালিটিজ ইন ইন্ডিয়া, এই শিরোনামে ওই ইস্যুটা, ওই রিপোর্টটা পাবলিশ হয়েছিল। সেখানে আমরা দেখতে পাই যে জাতীয় আয়ে, স্বাধীনতা পরবর্তী সময়ে জাতীয় আয়ে বিভিন্ন ইনকাম গ্রুপের শেয়ার, সেখানে দেখা যাচ্ছে যে টপ 10% মানুষের জাতীয় আয়ের শেয়ার ছিল 50-এর দশকের মধ্যবর্তী সময়ে 40%। 82-83 সালে সেটা কমল 30%-এ পৌঁছল। 2000 সালে সেটা আবার বেড়ে 40%-এ পৌঁছল। 2013-14 সালে সেটা অসম্ভবভাবে বেড়ে গিয়ে 55%-এ পৌঁছল। মানে কথাটা হচ্ছে এই যে ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী সময়ে টপ 10% মানুষের আয় ক্রমবর্ধমান, আর পিছনে থাকা বটম 50%, এটা কিন্তু 50%। 50-এর দশকে মধ্যবর্তী সময়ে শেয়ার ছিল 19%। 82-83 সালে সেটা বাড়লো, বেড়ে 24%। 2000 সালে সেটা কমলো 21%, 50% শেয়ার জাতীয় আয়। 2013-14 সালে সেটা এমন কমলো সর্বনিম্ন 15%। অমর্ত্য সেন ডেভেলপমেন্ট অ্যাসপিরেটর, সেখানে স্বাধীনতার জন্য উন্নয়নের গুরুত্ব কতখানি এবং স্বাধীনতার সাথে গণতন্ত্রের সম্পর্ক কি, এটা নির্মাণ করেছে। বইটির 6th চ্যাপ্টার, দ্য ইম্পর্টেন্স অফ ডেমোক্রেসি, এই শিরোনামে সেখানে তিনি লিখছেন যে সুন্দরবন এলাকাতে মধু সংগ্রহ করতে যাওয়া জীবনের অসম্ভব ঝুঁকি নিয়ে মানুষগুলো, যাদের মধ্যে অনেকেই বাঘের পেটে যান, তাদের কাছে গণতন্ত্র আর রাজনৈতিক স্বাধীনতার গুরুত্ব কতখানি, গণতান্ত্রিক স্পেস তাদের আদৌ আছে কি? কার্তিক মুরলীধরন, তার একটা 850 পেজের একটা বই আছে প্রায়। বইটির নাম হচ্ছে, টাইটেল হচ্ছে অ্যাক্সিলারেটিং ইন্ডিয়াস ডেভেলপমেন্ট। সেখানে তিনি দেখাচ্ছেন একটা পরিসংখ্যান। সেই পরিসংখ্যানটি হল 1950 সাল থেকে 2016 সালের মধ্যে রাজনৈতিক অস্ত্র হিসেবে 356 আর্টিকেল, 356 নম্বর ধারা ভারতবর্ষের মধ্যে রাজনৈতিক অস্ত্র হিসাবে কতবার ব্যবহার হয়েছে এবং তার ফলে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার তার ক্ষমতা, সাংবিধানিক ক্ষমতা কতটা ব্যবহার করেছে।
পরিসংখ্যানটা হচ্ছে এমন, 1950 থেকে 2016-র মধ্যে 115 বার, এবং তা 1970 থেকে 90 সালের মধ্যে 20 বছরের মধ্যে 63 বার, 356 রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে। গণতন্ত্র কোথায়? আমরা একটু পিছনে যাবার চেষ্টা করব। 1950 সাল 2 অক্টোবর, ছেলে মেয়েদের নিশ্চয়ই মনে পড়ছে গান্ধীজির জন্মদিন। জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী, তিনি বলছেন যে আমাদের সামনে বড় লক্ষ্য হচ্ছে যে আমরা দারিদ্র এবং বেকারি এর অবসান ঘটাবো। ছেলেমেয়েরা একটু সময় দেবে। 1951 সাল রাজ কাপুরের একটা সিনেমা, কেউ বলতে পারো ছেলেমেয়েরা? আওয়ারা, मैं आवारा हूं। গানটা শোনানোর আমার ইচ্ছে ছিল, কিন্তু সময়টা অনেকটা লাগবে। আমি সেই পথে হাঁটতে চাইছি না। ফলে রাজ কাপুর এক সময়ে স্কুল থেকে বিতাড়িত, বর্তমানে কর্মহীন, ভবঘুরে এবং পকেট মার। একবার জেলে যান, আর জেল থেকে ফিরে আসেন, আবার জেলে যান, আবার ফিরে আসেন। আমি বলতে চাইছি যে কর্মহীনতার ছবি সেই সময় ভারতবর্ষ কি ডিমান্ড করছে, এই ছবিটা সেই ছবিটাই তুলে ধরেছিল এবং সেই বার্তাই দিয়েছিল যে ভারতবর্ষের মধ্যে যে সংবিধান ভিত্তিক রাষ্ট্র কাঠামো নির্মাণ হয়েছে তার করণীয় কি রাষ্ট্রপতি। এই আবহে আমরা দেখতে পাই যে 2023 সাল অশোকা মোদী স্যার বসে আছেন, বিখ্যাত ইকোনমিস্ট। তিনি একটা বিখ্যাত বই লিখেছেন 2023 সালে, 2 বছর আগে। টাইটেল হচ্ছে ইন্ডিয়া ইজ ব্রোকেন। ইন্ডিয়া ইজ ব্রোকেন। যে কোনো একটা বইয়ের শিরোনাম অঙ্গীকার। এই বইটির শিরোনাম কি অঙ্গীকার বহন করছে সহজেই অনুমান করা যেতে পারে। সেই বইটি একটা সাবসেকশন আছে, সেখানে টাইটেল, আমি হেডিং করছি বা টাইটেল শব্দটা ব্যবহার করছি, ইন্ডিয়া কন্টিনিউস টু নেগলেক্ট ইটস পিপল। ওই বইটির শেষের দিকে আরেকটি সেকশন আছে, সেই সেকশনটির টাইটেল হলো আ ব্রোকেন ইকোনমি and a broken democracy। এতে কি আছে সেখানে আমি যাচ্ছি না। বেলা ভাটিয়া, বিখ্যাত ওয়াহিম নাসর। বেলা ভাটিয়া একজন লয়ার, রাইটার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, বিখ্যাত মানুষ। ভারতবর্ষে প্রান্তিক মানুষের ছবি সেই লেখা বইটিতে তিনি উল্লেখ করেছেন। সেখানে তিনি দেখতে পাচ্ছেন ছেলেমেয়েরা, বেলা ভাটিয়া দেখতে পাচ্ছেন তিনিও একজন নারী। তিনি দেখতে পাচ্ছেন যে রাজস্থানের গণেশপুরাতে শুধু দারিদ্র নেই, দাসত্ব আছে। সেখানে শুধু দারিদ্র নেই, দাসত্ব রয়েছে। কানাইয়া একজন মানুষ, তিনি বলছেন আমি 12,000 টাকা ঋণ নিলাম, 3 বছর জমিতে থাকলাম, আমাকে কিচ্ছু দেওয়া হতো না। 3 বছর পর আমাকে শোনানো হচ্ছে 12,000 টাকাটা 20,000 টাকায় পরিণত হয়েছে। আমার জন্য কিচ্ছু খরচ করেনি। দিনের বেলা খাবার আসতো বাড়ি থেকে, যেদিন খাবার আসতো না সেদিন আই হ্যাড টু ওয়ার্ক উইদাউট ফুড। আমি না খেয়ে থাকতাম স্বাধীনভাবে। হংসরাজ নাম হলে হবে কি? তিনি বলছেন बेला भाटिया के যে 20,000 में उसने मुझे छोट मान को बेच दिया, बिक्री करेছে, बेच दिया।
বেলা ভাটিয়া তার বইটি একটা সেকশন হল মিসিং ডেমোক্রেসি ইন ইন্ডিয়া। বিহার, গুজরাট, এইসব জায়গাতে, রাজস্থান, এইসব জায়গায় বিশেষ করে যে দারিদ্রের ছবিটা তুলে ধরেছেন বেলা ভাটিয়া, সেটা অন্য, যেটা প্রকৃত ছবি আমাদের ভারতবর্ষে। বিশেষ করে বিহার এবং উত্তরপ্রদেশে মুসাহার কমিউনিটির মানুষ, দলিত শ্রেণীর মানুষ প্রচুর আছে। সেই দলিত শ্রেণীর মানুষরা তাদের দারিদ্র, এবং তারা শুধুমাত্র বিহার উত্তরপ্রদেশের মধ্যে নেই, এই বহরমপুর শহরের উপকণ্ঠে এই মুসাহার পরিবার আছে। ছেলেমেয়েরা, তোমরা অবাক হবে যে ওদের দারিদ্র আমি দেখেছি। আমি আমার এক ছাত্রীকে দিয়ে তাদের উপর, মুসাহার কমিউনিটি মানুষদের উপর একটা ডিসার্টেশন করিয়েছিলাম। তারা নাকি ছোট বাচ্চাদেরকে তাদের যাতে খিদে না পায় মাদক খাইয়ে রাখে। বিহার যেতে হবে, উত্তরপ্রদেশ যেতে হবে, বহরমপুর শহরের হাইরাইজিং ফ্ল্যাট তার পাশে উপকণ্ঠে একদম লাল এই ছবিটা হচ্ছে দারিদ্রের ছবি। মুসাহার, মুসাহার শব্দের অর্থ জানো? মুশিক আহার, ইঁদুর খেত। স্বাধীন ভারতবর্ষের মানুষের নামের একটা অংশ ইঁদুর খেত হতে পারে? শাহনাজ বেগম আর রেশমি মুসাহার, রেশমি ইঁদুর খেত। অনেক পরিবর্তন হচ্ছে, আইন করে এরকম একটা নামের পরিবর্তন করা যায় না? দাবি। ষষ্ঠ প্রশ্ন, বিশ্বায়ন কি পুঁজির আকস্মিক প্রয়াস, আকস্মিক প্রকাশ, তা কতটা অনিশ্চয়তা সৃষ্টি করেছে এবং ভারতবর্ষের ডেভেলপমেন্ট এবং ডেমোক্রেসির উপর এর প্রভাব? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্যার বসে আছেন। আমি আর্তুরো এসকোবার 1995 সালে তার বক্তব্য, সেই বক্তব্যটা সাহায্য করেন। তিনি বলছেন যে 50-এর দশকে ভারতবর্ষের মধ্যে এবং গোটা বিশ্বব্যাপী যে ডেভেলপমেন্ট ডিসকোর্স শুরু হচ্ছিল, আসলে সেটা পাশ্চাত্য এবং বিশেষ করে আমেরিকা একটা প্রজেক্ট, বিশেষ প্রজেক্ট, যে প্রজেক্টের লক্ষ্য হলো যে উন্নয়নশীল এবং সর্বোন্নত রাষ্ট্রগুলোর উপর পুঁজিবাদী রাষ্ট্রের পুনরায় আধিপত্য সৃষ্টি। সেটা ডিকলোনাইজেশন নয়, রিকলোনাইজেশন উইদাউট অকুপেশন। সেটা হলো আর এক ধরনের ঔপনিবেশিকতা। তো বিংশ শতাব্দীর 70-এর দশকে নিওলিবারাল পলিটিক্যাল থিঙ্কিং তার ভিত্তিক যে বিশ্বায়ন, সেই বিশ্বায়নের আত্মপ্রকাশ, তা কিন্তু পুঁজির আপোষে ক্ষমতা প্রকাশ, একটা যুক্তির উপর নির্ভর করে। অ্যাকুমুলেশন ইজ ডেভেলপমেন্ট। আমার মনে হয়, আমাদের মনে হয়, স্যার নিশ্চয়ই সহমত পোষণ করবেন যে বিশ্বায়নের আমলে ক্যাপিটালের এরকম হিংস্র প্রকাশ, আগ্রাসী প্রকাশ ইতিপূর্বে কোনোদিন হয়নি। পিরিয়ড অফ মার্কেন্টাইলিজম থেকে শুরু করে আজ পর্যন্ত এখানে যেন ক্যাপিটাল সিংহের রূপ ধারণ করে। গুহার ভেতর থেকে মাঠে চলা হরিণগুলোকে ডাকছে, এসো না একটু বন্ধুত্ব করি, দেখবে সিংহ ডাকছে, গুহার ভেতর থেকে হরিণ দেখে ডাকছে, এসো না আমার কাছে, আমরা বন্ধুত্ব করতে চাই, দেখবে আমি তোমাকে কিচ্ছুটি করবো না, মেরে ফেলবো না, আমি না কি দিই তোমাকে মারবো, এসো। তো আমরা দেখতে পাই যে 2005 সালে রজনী কোঠারি লেখা বিখ্যাত বই
রিথিঙ্কিং ডেমোক্রেসি। সেই রিথিঙ্কিং ডেমোক্রেসিতে রজনী কোঠারি, বিখ্যাত সমাজতাত্ত্বিক, 2015 সালে মারা গেছেন। তিনি বিশ্বায়ন, গণতন্ত্র এবং মানবাধিকারের গুণগান গাইলেও, নিজেকে এর প্রচারক হিসেবে প্রচার করলেও, বাস্তবে গ্লোবালাইজেশন হচ্ছে পুঁজিবাদকে কনসলিডেট করার জন্য একটা উদ্যোগ, এবং আমরা তাকে বলছি কর্পোরেটবাদী, আমরা তাকে বলছি নয়া উদারনীতিবাদ। একই সাথে আরেকটি কথা উল্লেখের দাবি রাখে যে এই গ্লোবালাইজেশন কিন্তু ডিসেন্ট্রালাইজেশন, যে কথাটা রজনী কোঠারিও বলেছেন। কিন্তু আশার কথা বলেছেন রজনী কোঠারি, সেটা হচ্ছে এই যে ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণের নীতি, বিকেন্দ্রীকরণ, তা কিন্তু ইট ওয়ার্কস কন্ট্রারি টু গ্লোবালাইজেশন। আমি আলোচনা সংক্ষিপ্ত করছি। ভারতবর্ষের প্রভাব কি? ভারতবর্ষের মধ্যে উইদিন কান্ট্রি গরিব অঙ্গরাজ্য এবং ধনী অঙ্গরাজ্য, পুয়ার স্টেটস এবং রিচার স্টেটস। রিচার স্টেটস গুলোকে আমি বলছি যে প্রিভিলেজড স্টেটস। আমরা দেখতে পাই, পরিসংখ্যানটা আমি উল্লেখ না করে পারছি না, 1983 সাল পুরা স্টেটস গুলোর মধ্যে রয়েছে গরিব, অপেক্ষাকৃত গরিব অঙ্গরাজ্য, আসাম, বিহার, পশ্চিমবঙ্গ রয়েছে, অন্যান্য। আর অপেক্ষাকৃত ধনী অঙ্গরাজ্য গুজরাট, হরিয়ানা, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, ধনী অঙ্গরাজ্য। এই গরিব অঙ্গরাজ্য এবং ধনী অঙ্গরাজ্য দেশের মধ্যে, দেশের মাটিতে দুটো ভাগ, অঙ্গরাজ্যের দুটো ভাগ। দারিদ্রের ছবিটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো এই ভাগটা কতটা প্রমিনেন্ট। আমরা দেখতে পারি যে 1983 সালে গরিব অঙ্গরাজ্যগুলোতে দারিদ্রের হার 70%, 70% বড়। আর ওই প্রিভিলেজড যে অঙ্গরাজ্যগুলো, সেখানে দারিদ্রের হার only 27% in 1983। 87-88-এ 70 থাকলো গরিব অঙ্গরাজ্যগুলোতে, এবং অপেক্ষাকৃত ধনী অঙ্গরাজ্যে সেটা 1% বেড়ে 28% পৌঁছল। 93-94-এ গরিব অঙ্গরাজ্যগুলোতে দারিদ্রের হার 71%। মেয়েরা, ছেলে মেয়েরা শুনবে বাবা, 71%। ধনী অঙ্গরাজ্যগুলোতে দারিদ্রের হার পরে 26%। 2000 সাল গরিব অঙ্গরাজ্যগুলোতে দারিদ্রের হার পরে 76% বেড়ে গেল, এবং ধনী অঙ্গরাজ্যগুলোতে 22%। অনেকটা জায়গা আমি স্কিপ করছি আলোচনার ক্ষেত্রে, বেকারির ক্ষেত্রে একই ছবিটা আমরা দেখতে পাবো। এরপরে আমি 7 নম্বর প্রশ্ন উত্থাপন করছি। 7 নম্বর প্রশ্নটা হলো যে ফিনান্সিয়াল নিওলিবারালিজম এর লাগামহীন গতি কি অব্যাহত, নাকি তার কোনো সমস্যা নেই? এই ক্ষেত্রে আমি 2008 সালটাকে একটা বেস ইয়ার হিসেবে দেখবার চেষ্টা করব। কারণটা হচ্ছে আমেরিকান রিসেশন, আমেরিকাতে মন্দা। একটা বড় প্রশ্ন, এমনকি আমেরিকা পৃথিবীর উপর তার রাজনৈতিক এবং অর্থনৈতিক আধিপত্য ভবিষ্যতে বজায় রাখতে পারবে তো? প্রেক্ষাপটটা হবে। সেই প্রেক্ষাপটে আমরা দেখতে পাই পরের বছর 2009 সাল দাগ হ্যামারশিপ ফাউন্ডেশন, সুইডেনের উপসালা ইউনিভার্সিটির পাশে, সেই ফাউন্ডেশন এর পাবলিশড একটা বড় বিখ্যাত জার্নাল বেরোয়। সেই জার্নালটির নাম হলো ডেভেলপমেন্ট ডায়ালগ। সেই ডেভেলপমেন্ট ডায়ালগের একটা স্পেশাল ইস্যু, সেই ইস্যুটার টাইটেল হলো
পোস্ট নিওলিবারালিজম। পোস্ট নিওলিবারালিজম আ বিগিনিং ডিবেট। সেখানে মিখাইল ব্রাই তিনি বলছেন যে ফিনান্স মার্কেট ক্যাপিটালিজম মারাত্মক কতগুলো ভয়ঙ্কর কতগুলো সমস্যার সৃষ্টি করেছে, এবং সব থেকে একটি অন্যতম বড় সমস্যা হচ্ছে, যেটি 4 নম্বর সমস্যা বলে তিনি উল্লেখ করেছেন প্রায়, সেটা হচ্ছে ডেমোক্রেসি ক্রাইসিস, গণতন্ত্রের উপর আঘাত। এই কথাটা ছেলেমেয়েরা ভালো করে শুনবে। মিখাইল ব্রাই বলছেন যে এই সংকটগুলো পোস্ট নিওলিবারালিজমের জন্ম দিল এবং গণতন্ত্রের উপর প্রবল আঘাত সৃষ্টি করল, পার্টিসিপেটরি ডেমোক্রেসির উপর প্রবল আঘাত সৃষ্টি করল। কিন্তু একই সাথে এই কথাটা আবার বলছি, ছেলেমেয়েরা ভালো করে শুনবে, যে একই সাথে মিখাইল ব্রাই বলছেন যখন গণতন্ত্রকে আঘাত করছে পোস্ট নিওলিবারালিজম নয়, কিন্তু গ্লোবালাইজেশন পরবর্তী বলা যেতে পারে। পোস্ট নিওলিবারালিজম যখন গণতন্ত্রকে আঘাত করছে, মিখাইল ব্রাই বলছেন একই সাথে বিশ্বের পিছিয়ে পড়া রাষ্ট্রগুলোর সাধারণ মানুষদের মধ্যে গণতন্ত্র সম্পর্কে গভীর আগ্রহ দেখা যাচ্ছে। তারা আসলে গণতন্ত্রের বাস্তবতা দেখতে চান, গণতন্ত্রের ধারণাকে পছন্দ করা কিংবা সমর্থন করা, গণতন্ত্রের বাস্তব রূপ কিভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠা অর্জন করতে পারে সেটা দেখতে চান। সেই ইস্যুতে এলমার আলভাতে আরেকজন তাত্ত্বিক, তিনি পোস্ট নিওলিবারালিজমটা কি সেটা আমি সংক্ষেপে উল্লেখ করছি। তিনি বলছেন যে আসলে ফিনান্স ক্যাপিটালের যে অবাধ্য গতি, সেই গতিটাকে, সেই ক্ষেত্রে যে সমস্যা সৃষ্টি, সমস্যা থেকে ক্যাপিটালিস্ট ফিনান্সকে রক্ষা করবার জন্য আসলে পোস্ট নিওলিবারালিজম হলো বান্ডল অফ মেথডস, একগুচ্ছ নতুন পদ্ধতি। এই একগুচ্ছ নতুন পদ্ধতি ছাড়া কিছু না। তিনি বলছেন 2024 সাল, কয়েক মাস আগের কথা বলছি, একটা পৃথিবী কাঁপানো বই, বইটির নাম হচ্ছে টেকনোফিউডালিজম What Killed Capitalism, written by Yanis Varoufakis। তিনি গ্রিক ইকোনমিস্ট এবং গ্রিসের অর্থমন্ত্রী ছিলেন। তিনি বললেন ক্যাপিটালিজম মরে গেছে, এখন সামন্ততন্ত্রের সৃষ্টি হচ্ছে, এক ধরনের সামন্ততন্ত্র যেটা হচ্ছে টেকনোফিউডালিজম। এবং এই টেকনোফিউডালিজমের যুগে ক্লাউড ক্যাপিটাল এর গৌরাঙ্গ সৃষ্টি হচ্ছে। ক্লাউড মানে ছেলেমেয়েরা মেঘ, ক্লাউড ক্যাপিটালের উৎপত্তি হচ্ছে। ইয়ানিস ভারোফাকিস যুক্তি দেখাচ্ছেন, যুক্তিটা হচ্ছে ক্যাপিটালিজম কাকে বলে। ক্যাপিটালিজমে তো কমোডিটি প্রোডাকশন থাকে এবং সেখানে কম্পিটিশন থাকে, মেনি সেলার্স থাকে, ফিউ বায়ার্স থাকে। যখন মনোপলি আসে তখন ফিউ বায়ার্স, ফিউ সেলার্স আর মেনি বায়ার্স, এটা তৈরি হয়। আর টেকনোফিউডালিজম হলো যে ট্রেডিংটা সেন্ট্রালাইজড হয়ে গেল। ছেলেমেয়েরা ভালো করে শুনবে, ট্রেডিংটা সেন্ট্রালাইজড হয়ে গেল এবং এই সেন্ট্রালাইজেশন বাজারে নয়, বাতাসের আধারে, মেঘের আধারে ক্যাপিটাল খেলা করছে। এবং তা স্যারকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এই টেকনোফিউডালিজম, ইয়ানিস ভারোফাকিস তিনি বলছেন যে এই যুগে রাইজ অফ ক্লাউডিয়ালিস্ট, মেঘবাদ
মানে যেখানে মেঘের আড়ালে ক্যাপিটাল, যা অদৃশ্য এবং অস্পষ্ট, আর মাটিতে আর এক শ্রেণীর মানুষ যারা অদৃশ্য এবং অস্পষ্ট। শেষ প্রশ্ন, এবং 5 মিনিট সময় চেয়ে নেব সবার কাছে। করণীয় কি করতে পারি আমরা? যখন ক্যাপিটাল পরিবর্তিত এবং ভয়ঙ্কর রূপে আত্মপ্রকাশ করেছে, তখন ভাবতে হবে we do not have the option of no politics. We do not have the option of no politics. প্রয়োজন হল ট্রান্সফরমেশন অফ প্রেজেন্ট পলিটিক্স। এখন প্রশ্ন হলো, এই ট্রান্সফরমেশন কিভাবে সম্ভব? হাউ ক্যান আ ডেমোক্রেটিক সোসাইটি বিকাম ফুললি ডেমোক্রেটিক? গণতান্ত্রিক সমাজ তো আছে, তাকে পুরোপুরিভাবে গণতান্ত্রিক করে সম্ভব করে তুলতে, সেটাই বড় প্রশ্ন। এবং একটাই পথ সেক্ষেত্রে আমাদের মনে হতে পারে, আমার মনে হয় ডেমোক্রেটাইজেশন প্রসেস, ওটাকে সক্রিয় করা। এবং এখন তার সক্রিয়করণ কিভাবে সম্ভব? সেই ক্ষেত্রে একটু আগেই মিখাইল ব্রাইলের কথা আমি বলছিলাম। মিখাইল ব্রাইল এর বক্তব্যের শরণাপন্ন আশ্রয় আমি নেব, নিয়ে যে কথাটা বলবো সেটা হচ্ছে struggle for the democratization of democracy. Struggle for the democratization of democracy. এটাই হচ্ছে। এবং অমর্ত্য সেন ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, সেখানে ডেভেলপমেন্টের সাথে ডেমোক্রেসির প্রয়োজনীয়তা এবং গুরুত্বের, অনেকগুলো গুরুত্বের কথা বলেছেন। আমি সেগুলো উল্লেখ এবং আলোচনার মধ্যে যাচ্ছি না, সেগুলো আমাদের পাত্র হতে পারে। এবং অবশ্যই মনে রাখতে হবে যে ভারতীয় গণতন্ত্র, সেটা নির্ভর করবে ভারতীয় জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার যে প্রয়াস, সেটা যেখানেই বাহক, সেটা যেখানেই দেওয়া এবং এর সাথে যুক্ত করতে হবে। স্যার বলেছেন পার্থ চ্যাটার্জির কথা, কল্যাণ সেন নাম, 2 পরম বন্ধু। 6 বছর আগে কল্যাণ সেন নাম বিখ্যাত ইকোনমিস্ট, স্যারের পরিচিত বলে নিশ্চয়ই আমার মনে হচ্ছে, তিনি মারা গেলেন ক্যান্সার, ক্যালকাটা ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন, আমার কিন্তু ভুল না। তো তারা যে কথা বলেছেন, পলিটিক্যাল সোসাইটি, এই পলিটিক্যাল সোসাইটি তৈরি করতে হবে। এবং পার্থ চ্যাটার্জি সম্প্রতি একটা বই লিখেছেন, আই অ্যাম দ্য পিপল। অদ্ভুত বইটি তাই, আই অ্যাম দ্য পিপল। সেই বইটিতে শেষে যে কথাগুলো বলেছেন, যে সমাজের যারা সচেতন মানুষ, আমরা যারা সচেতন বলে দাবি করি, আমরা আমাদের দায়বদ্ধতা এবং দায়িত্ববোধ থেকে দূরে থাকতে পারি। বিভিন্ন লিডারশিপ বিভিন্ন ক্ষেত্রে তারা একই সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, যে ভূমিকা পালনের মধ্যে দিয়ে সমাজে, ভারতীয় সমাজে অগ্রগতি হবে। সবশেষে এই কথাটা বলতে চাই, ভারতবর্ষের সমস্যা এবং সেই সমস্যার সমাধান ভাবতে হবে ভারতীয় প্রেক্ষাপটে। কোনো কিছু সম্পূর্ণ অনুকরণ করে আমরা ধারণাগুলোকে অ্যাপ্লাই করতে পারি ভারতবর্ষের নতুন, কিন্তু ভারতবর্ষকে ভুলে গিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারের যদি কোনো প্রশ্ন থাকে? স্যার আপনাকে অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো। আমি সুস্মিতা ঠাকুর, আমার বিষয় কিন্তু বাংলা সাহিত্য থেকে পড়া। স্যার আপনি যে বললেন যে ডেমোক্রেসির বিষয়ে ভারতে, তাহলে কি ভারতে গণতন্ত্র নেই? কারণ আপনি বললেন পার্সেন্টেজ হিসেবে পাকিস্তানে কিংবা বাংলাদেশে হচ্ছে বেশি
গণতন্ত্র রয়েছে আমি হয়তো ভুলে গিয়েছি, কিন্তু আমার তার মানে কি আমাদের দেশে সেটা নেই, ওদের রয়েছে, অথচ ওদের দেশের যে অবস্থা আমরা দেখছি, পাকিস্তান কিংবা বাংলাদেশ, আমি নেপালের কথা বলছি না, যেহেতু এরা আমাদের দেশের থেকেই তৈরি হয়েছে সেই জন্য বলছি, সেখানে তো আমার মনে হয় ডেমোক্রেসি থেকে অ্যানার্কি অনেক বেশি। আর শেষ আপনি যেটা বললেন, যেটা ওটা বোধ হয় ভারতে এখন ছড়িয়ে পড়ছে, মনে হয় এটাই ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের সব থেকে বড় সমস্যা বোধ হয় আমাদের অতিরিক্ত জনসংখ্যা, যাদের আমরা কিছুতেই ওপরে তুলতে পারছি না। কিন্তু আমেরিকাতেও তো একই সমস্যা, মানে ওদের জনসংখ্যাটা আমাদের থেকে অনেক কম, অবশ্য সেটা সুবিধে, কিন্তু ওদের ওখানেও ডেমোক্রেসি নেই, কারণ ওখানেও ট্রাম্পের মতো একজন পাগল লোক যা বলছে তাই হচ্ছে, এই আর কি। তো তুলনায় ভারতে তো তাও আমরা কিছু বলতে পারছি। আর শেষে বলছি, আপনি যেখানে বললেন যে আমাদের শিক্ষিতদের দায়িত্ব, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশের শিক্ষিতরা বিভিন্ন দলের দ্বারা মানে বিক্রি হয়ে যাচ্ছে দলের কাছে, তাদের কাছ থেকে আমরা কি শিখবো? আমার মনে হয় সাধারণ মানুষের মধ্যে মানে আদিবাসী সমাজের কাছে গণতন্ত্র শেখা উচিত, কারণ আমরা ভীষণ স্বার্থান্বেষী, আমরা টাকা পয়সাটা ভালো দিচ্ছি, আমরা কিন্তু আসলে সমানভাবে ভাবার কথা ভাবছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই বিষয়টা একদম বুঝছিলাম, খুব ভালো লাগলো। একটু আমি 1 মিনিট সময় নেব। ছেলেমেয়েরা সবগুলো মেয়ে, এইদিকে কয়েকটা ছেলে আছে বলো, সেটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যা বললেন আমি আপনার সাথে সহমত। বাংলাদেশের মধ্যে গণতন্ত্র তো দুরাষ্ট্র রাষ্ট্রটাই আছে কিনা সন্দেহ। পাকিস্তানের মধ্যে কি আছে, পাকিস্তানে কি আছে সেটাই বড় জিজ্ঞাসা চিহ্ন। সেই তুলনায় আমরা মোটামুটি ভালো আছি, কিন্তু আমাদের আমরা কতটা ভালো আছি সেই প্রশ্নে তুলনা পাকিস্তান বাংলাদেশ আমাদের কাছে নয়। আমাদের তাকাতে হবে আমরা কতটা ভালো আছি এবং সেখানে অভাব কোনগুলো। কেন স্বাধীনতা এতদিন পরে দিমাতি দেই সালিয়ান কেন তার সামান্য ন্যায্য প্রাপ্তি সেটা পেলেন না এবং তিনি মারা গেলেন? সেই জবাব দিলেন। কেন বেলাভাটিয়া রাজস্থানের মানুষগুলোকে দেখছেন যে দারিদ্র শুধুমাত্র নয়, ওখানে দাসত্ব, অভাব বিদ্যমান। এই জবাব আমরা অভাবগুলোর কথা বলছি, অভাবগুলো মোচনের কথা বলছি, এবং সেই ক্ষেত্রে কোন পথ আমাদের অবলম্বন করা দরকার, কি করা দরকার সেই কথা বলছি। ধন্যবাদ। আপনি এক জায়গায় বললেন যে ডেভেলপমেন্ট এবং ডেমোক্রেসি একে অপরের পরিপূরক, কিন্তু আমরা যদিও কনটেক্সটের একটু বাইরে চায়নার দিকে তাকাই, সেখানে ডেভেলপমেন্ট অনেক, কিন্তু আমরা যদি ওখানে দেখি গণতন্ত্র, সেটা মনে হয় খুব একটা নেই, কারণ সেখানে একদিকে ব্যবস্থা, একটা ডিক্টেটরশিপ, যাই হোক দলের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়। কিন্তু ভারতের এতক্ষণ সেখানে গণতন্ত্র রয়েছে, সবকিছুই মতামতের একটা প্রকাশ করার ক্ষমতাও রয়েছে মানুষের, কিন্তু সেই জায়গায় ডেভেলপমেন্টটা পৌঁছাচ্ছে না। ফলে ডেভেলপমেন্ট মানে গণতন্ত্র কি ডেভেলপমেন্টকে মানে ইয়ে করে নাকি এটা গণতন্ত্র না থাকলেও আমরা ডেভেলপমেন্টে পৌঁছতে পারি? আসলে আমার যদি ভুল না হয়, কল্যাণ হোসেন না মহাশয়ের লেখা বইটা আছে বিখ্যাত বই, সেখানে
চায়নাতে যেটা আছে, আমার যদি ভুল না হয়, ওটা এক ধরনের ক্যাপিটালিজম। তো সেখানে কতটা গণতন্ত্র আছে। আমি একটা শব্দ বারবার উল্লেখ করছিলাম যে রিয়াল ডেমোক্রেসি এবং রিয়াল ডেমোক্রেসি। অস্ট্রেলিয়ান একজন ইকোনমিস্ট ট্রেইনার, সম্ভবত টিএফ ট্রেইনার, তিনি বলেছেন গ্রোথটা ডেভেলপমেন্ট নয়, গ্রোথটা হচ্ছে গেম। চায়নাতে যেটা হচ্ছে সেটা সমাজতান্ত্রিক ব্যবস্থার সঠিক প্রকাশ দাবি করা সম্ভব নয়। মানুষের অধিকার সেখানে সুসংবদ্ধ এবং সুরক্ষিত, সেখানে অনেক জিজ্ঞাসা চিহ্ন আছে। ডেভেলপমেন্ট সেখানে কিন্তু চীনের মধ্যে যেগুলো বড় বড় সিটি, সাংহাই, সেখানকার মানুষের জীবনযাত্রা এবং পার ক্যাপিটা ইনকাম ইত্যাদি সমস্ত কিছু স্ট্যান্ডার্ড অফ লিভিং সেটা কিন্তু অনেক হাই, এবং অনেকগুলো জায়গা আছে চীনে সেগুলো কিন্তু অনেক দিক থেকে ব্যাকওয়ার্ড। ফলে আমরা চাইছি কি যে ইকুইটি, গ্লোবালাইজেশনের সুবাদে সবাইকে এক লাইনে দাঁড়িয়ে দৌড় করানো হয়, সেখানে তো অনেকে অন্ধ আছে, কেউ ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে। আমরা সেটা চাইছি না, আমরা চাইছি ইকুইটি, সোশ্যাল ইকুইটি কতটা প্রতিষ্ঠা অর্জন করবে, এবং সেই ক্ষেত্রে আমাদের করণীয় সেটাই আমাদের বেশি করে ভাবার দরকার বলে আমার মনে হয়। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন মনে হচ্ছে নেই। আমরা অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, ছাত্রছাত্রীরা সব বাড়ি ফিরবে। আমি পল সায়েন্স ডিপার্টমেন্টের হেড ইনচার্জ দেওকলা কামামকে ডেকে দিচ্ছি ভোট অফ থ্যাঙ্কস অ্যাড্রেস করবার জন্য। স্যারকে অনেক ধন্যবাদ। Respected Chief Patron Sri Apurva Sharkar, President Governing Body, Kandiraj College, our Patron Dr. Soma Datta, Principal, Kandiraj College, esteemed guests, distinguished speakers, respected teachers, and my dear students. On behalf of the seminar organizing committee, I warmly thank everyone for making today's seminar a grand success. First, I thank our Patron Dr. Soma Datta for your constant guidance and help. My special thanks to our two distinguished speakers, Professor Pranav Kanti Basu and Dr. Khaibar Ali Mia. Your talks were amazing and thought-provoking, full of knowledge, and gave us new ideas to think about. I also thank our IQC coordinator and the Department of Economics, the lead organizer of this seminar. I thank our collaborating institution, Navagram Amarchand Kundu College, for joining us in this academic program. I extend my warm thanks to our faculty members, students, and researchers for their active participation. A very special thanks to our technical support team for managing the audiovisual announcements so smoothly. Finally, I thank the organizing committee and our volunteers who worked hard behind the scenes to make this event successful. With that, I thank you all for your support and presence. Thank you.